শুরুতেই বলেছিলাম একগুচ্ছ ব্রেকিং খবর রয়েছে এবং তার আগে যেই খবরের দিকে এই মুহূর্তে নজর হাইকোর্টের দুই বিচারপতি দ্বন্দ্ব দুই বেঞ্চের সমস্ত নির্দেশে আপাতত স্থগিতাদেশ দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের সিবিআই তদন্তেও আপাতত স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নিয়ে সরাসরি আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এবং একই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা তথা আইনজীবী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কার কাছে একেবারে সরাসরি ফিরবো। প্রিয়াঙ্কা, একেবারে দেখো তনয়া, খানিকক্ষণ আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে 5 বিচারপতির বেঞ্চের বিশেষ বেঞ্চের যে নির্দেশ ইতিমধ্যে উঠে এসছে তা হলো হাইকোর্টের সমস্ত এই মামলা সংক্রান্ত সমস্ত প্রসিডিংসে স্থগিতাদেশ। ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ দুই বেঞ্চেরই প্রসিডিংসে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সোমবার রয়েছে মামলার পরবর্তী শুনানি এবং সাথে নির্দেশ দেওয়া হয়েছে মূল মামলাকারী যদি চান তাকে নোটিশ সার্ভ করতে হবে, তিনি যদি চান তিনি এই মামলায় যুক্ত হতে পারবেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কথা বলবো সামগ্রিক মামলাটা নিয়ে তার সাথে। বিকাশ বাবু, দুই বিচারপতির দ্বন্দ্ব, তার পরবর্তীকালে সুপ্রিম কোর্টের পদক্ষেপ এবং আজকে স্টে অর্ডার প্রসিডিংসে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ দুটো অর্ডারেই স্টে অর্ডার, কি বলবেন? না, এটাই যুক্তিসঙ্গত পদক্ষেপ হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষে। এখন সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটাবার একমাত্র আইনি অধিকার সুপ্রিম কোর্টের আছে। সেই জন্য সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন এবং কলকাতা হাইকোর্টের আপাতত মামলা শুনানি হবে না। এখন সুপ্রিম কোর্ট যদি নিজেরা মনে করেন যে তারা তদন্তের নির্দেশ দেবেন, দিয়ে দিতে পারে। আর যদি মনে করেন না দুর্নীতির অভিযোগ থাকলে তদন্তের প্রয়োজন নেই, তাহলে তাদের বলতে হবে নির্দিষ্ট করে যে এই কারণে মনে করছি না তদন্তের প্রয়োজন নেই। কিন্তু তদন্তের প্রয়োজন যখন একটা অভিযোগ উঠে আসে প্রাথমিকভাবে যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, এক্ষেত্রে চিকিৎসক হিসেবে যারা ভবিষ্যতে মানুষের পরিষেবা দেবে তাদের যদি ভর্তির সময় থাকে অনিয়ম বেনিয়ম বা দুর্নীতি থেকে থাকে, সমাজের পক্ষে বিরাট ক্ষতিকারক। সেই জন্যেই বৃহত্তর সামাজিক স্বার্থে আমার ধারণা যে সুপ্রিম কোর্ট হয়তো তদন্তের নির্দেশটাই বহাল রাখবেন। বিকাশবাবু, আর একটা বিষয় জানার রয়েছে এই মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বললেন ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ দুটো ক্ষেত্রেই স্থগিতাদেশ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল সিবিআই তদন্ত চালিয়ে যাবে এবং এফআইআর দায়ের করবে, সেটাই যেরকম স্থগিতাদেশ। ডিভিশন বেঞ্চ তো নির্দেশ দিয়েছিল যে সিবিআইকে আবার রাজ্যের কাছে কাগজ হস্তান্তর করে দিতে হবে, সেটাতেও কি তাহলে স্থগিতাদেশ পড়লো? সবটাই স্থগিতাদেশ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যা আদেশ হয়েছিল তা কোনোটাই কার্যকরী করা যাবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট আবার শুনছেন। আপাতত ব্যাপারটা হলো ঘুরে ফিরে যে মামলা চালু করার সময় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি রইল। আজকে আমরা দেখলাম শুনানি চলাকালীন অভিষেক মনু সিংভি, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে ছিলেন, তিনি বললেন আমাকে নিয়ে অনেক কথা, আমারও কিছু বলার রয়েছে এই মামলাতে। হঠাৎ করে এই মামলাটাতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় পার্টি ছিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই মামলাতে দৃষ্টি আকর্ষণ করলেন, কি বলবেন? আমার ধারণা সুপ্রিম কোর্ট তাদের আবেদন অগ্রাহ্য করবেন। আসলে অভিষেক জানেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে উনি যুক্ত প্রত্যক্ষভাবে। তাই যখনই কোনো কিছু দুর্নীতির মামলা আসে ওর আতঙ্ক হয়, এবং আতঙ্ক হয় বলেই ও চেষ্টা করবেন সেই মামলাতে ঢুকে যদি জটিলতা বাঁকানো যায়, যদি মামলা প্রলম্বিত করা যায়, এটাই তো উদ্দেশ্য, আর কিছু নয়। ইতিপূর্বে একটা আবেদন করেছিলেন, সে আবেদনে যেমন বিচারপতিদের বিরুদ্ধে তেমন আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ওর সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে যে এই দুর্নীতি প্রক্রিয়ায় যারাই সততার সঙ্গে লড়াই করছেন তাদের যাতে এই প্রক্রিয়া থেকে বাইরে বার করা যায়, এই প্রক্রিয়ার জন্যই উনি মেনশন করেছেন। নতুবা এই মামলায় ওর ওখানে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন নেই। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে প্রয়োজন আছে, কারণ আবার যদি দুর্নীতি তদন্ত হয়, সেই তদন্ত যদি আবার অভিষেকের নাম উঠে আসে, সেই আতঙ্কেই এসব করছেন। এগুলো আতঙ্কের বহিঃপ্রকাশ, ন্যায় বিচার পাওয়ার বহিঃপ্রকাশ নয়। শুনানি চলাকালীন আরও একটি বিষয় উঠে এলো কেন্দ্রের তরফ থেকে। আইনজীবী তুষার মেহতা তিনি বললেন যে মৌখিক দৃষ্টি আকর্ষণে কি করে ডিভিশন বেঞ্চ স্টে দিতে পারে সেই নিয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে। একই প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায় করেছিলেন অ্যাডভোকেট জেনারেলকে সেদিন শুনানি চলাকালীন, যে মৌখিকভাবে কি করে দৃষ্টি আকর্ষণের পর স্টে অর্ডার দেওয়া যায়, কোন রুল আছে। সেম আজকে বক্তব্য রাখলেন কেন্দ্রের আইনজীবীও। এই বিষয়টা যদি আইনি দিকটা একটু বলেন। এটাই তো হচ্ছে পদ্ধতিগত ত্রুটি। ডিভিশন বেঞ্চ মৌখিক উল্লেখে স্টে দিতে পারেন না এমন কোনো কথা নয়, কিন্তু সেটা দিতে পারেন এমন একটা পরিস্থিতিতে
যেই পরিস্থিতিতে আদেশ যদি না স্থগিতাদেশ দেওয়া হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। যেমন ধরুন আজকে এমন ঘটনা ঘটতে পারে যে একজন লোক বিদেশে পালিয়ে যাচ্ছে, তাকে আটকানো দরকার তদন্তের জন্য, সেই রকম ক্ষেত্রে মেনশন করলে দিতে পারেন। কিন্তু এটা এমন গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না যে এক্ষুনি স্টে না দিলে পরে কালকেই বিপদ ঘটে যাবে। সেই যে এই অধিকারটা প্রয়োগ যখন করছি, প্রয়োগ করার ক্ষেত্রে কতটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত কাজ করছে এটাই বিষয়, আর কিছু না। আমরা ইতিপূর্বে আমি বহুবার কলকাতা হাইকোর্টের উল্লেখ করে স্টে পেয়েছি। কীরকম যে অফিসারদের ডেকে রেখেছেন, তাদের কন্টেম্পটে হয়েছে, জেলে পাঠিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে ডিভিশন বেঞ্চে মেনশন করে তার মৌখিকভাবে স্টে দিয়েছেন। সেটা হচ্ছে ওই এক্ষুনি না হলে তাকে জেলে চলে যেতে হবে। পরিস্থিতির গুরুত্ব এবং পরিস্থিতির তাৎক্ষণিক প্রয়োজনীয়তা উপলব্ধি না করে স্টে দেওয়াটা একটু অস্বস্তিকর। রাজ্যের তরফ থেকে আইনজীবী আজকে সুপ্রিম কোর্টে বললেন, কপিল সিব্বল, তিনি বললেন আমরা এসএলপি ফাইল করব। এখন অবধি এই বিষয়টাই এই মামলা স্থগিতাদেশ রয়েছে। তবে এর আগে আমরা দেখেছিলাম নিয়োগ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি, এছাড়াও বিভিন্ন যে দুর্নীতির বিষয়গুলো উঠে এসেছে বা রেশন দুর্নীতি, বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তো স্টে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। রাজ্যের তরফ থেকে কি তার আগেই স্বতঃপ্রণোদিতভাবে তারা এসএলপি ফাইল করে কিছুর আশঙ্কা? তারা এসএলপি ফাইল করতেই পারেন। এই রাজ্যে মামলা করতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ হয়েছে অপ্রয়োজনীয়, সেই টাকা দিয়ে বড় বড় প্রকল্প হতে পারত। এবং রাজ্য এসএলপি করতেই পারেন, কেন এই রাজ্য এসএলপি করা মানে রাজ্য প্রমাণ করতে চাইছেন যে তারা কিছু আড়াল করতে চাইছেন। রাজ্য যদি সৎ প্রশাসন হয় তাহলে কেউ দুর্নীতি করলে আপত্তি করবে কেন? আমরা দেখেছি সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়া বলুন, বিভিন্ন দুর্নীতিমূলক প্রক্রিয়া, রেশন ইত্যাদি, যখনই তদন্ত হচ্ছে সেই তদন্তকে ঠেকাবার জন্য এদের আমরণ প্রয়াস, প্রাণ যে করেই হোক তদন্ত আটকাতে হবে। কেন? তুমি যদি এতটাই মনে করো আমি স্বচ্ছ, আমার প্রশাসনের কোনো দুর্নীতি নেই, তুমি নিজেই তো আহ্বান করে হোক তদন্ত। একটা কথা বুঝবেন, এটা স্বতঃসিদ্ধ, যারাই তদন্ত আটকাতে চায় তারাই দুর্নীতির পক্ষে পরিষ্কার। আমি আবারও আর একটা বিষয়ে ফেরত আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আইনজীবীর দৃষ্টি আকর্ষণ, কিসের ইঙ্গিত এবং কতটা গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলাতে যুক্ত হওয়া, বা খুবই কি গুরুত্বপূর্ণ, ওনাকে কি এই মামলাতে যুক্ত হতেই হতো বা হতেই হবে এরকম কিছু ব্যাপার? আবারও বলি, এই মামলায় যারা আবেদন করেছেন তারা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ছাড়া কারো কোনো রকম অনুপ্রবেশের সুযোগ নেই। আপনি যার কথা বললেন সে মেনশন করছে, তার কারণ সে বোধহয় ভীত হয়ে পড়েছে, সন্ত্রস্ত, যে তদন্ত হলেই আবার তার এই মুখোশটা খুলে যাবে। এই তদন্তকে আটকাবার জন্যই বারবার এই প্রচেষ্টা। আজ পর্যন্ত আবারও বলি একই কথা পুনরাবৃত্তি করতে, আজ পর্যন্ত যত মামলা হয়েছে তদন্তকে ঠেকাবার জন্য যে পরিমাণ টাকা খরচা করা হয়েছে, সরকারি হোক বা ঘুরপথে সরকারি টাকা হোক, আমরা দেখছি তো এই শিক্ষক নিয়োগ ক্ষেত্রে আটকাবার জন্য যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন, যারা এই দুর্নীতির বেনিফিশিয়ারি, তাদের দিয়ে মামলা করানো হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে। এবং আরও মারাত্মক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের নোটিশ ইস্যু করার আগেই যারা মামলা করছেন তারা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে ধরে নিয়ে যাচ্ছেন, আমাদের আড়ালে তারা বোঝাপড়া করে একটা অর্ডার করে নিচ্ছেন। উদ্দেশ্য কি? এটা প্রলম্বিত করো, ভাবছে যতদিন মামলা টানতে পারবো ততদিন তো আমি দুর্নীতির সুফলটা পেয়ে যাব, সেই লক্ষ্যেই এই আবেদন, এছাড়া অন্য কোনো কারণ নেই। একেবারে তবে আমরা শুনলাম কি বললেন আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্পষ্টত বললেন আজকে সামগ্রিক মামলার শুনানি, প্রত্যেক আইনজীবীর তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছিল সমস্ত কিছু ডিটেল তিনি রিপাবলিক বাংলা দর্শকদের বোঝালেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তনয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আইনজীবীর যেই দৃষ্টি আকর্ষণ, সেই দৃষ্টি আকর্ষণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন যেমন উঠছে, একইভাবে প্রশ্ন তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তিনি তার ধারণা এবং তিনি আইনত দিক থেকে যেটা বললেন তা হলো এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্ত হওয়ার কোনো রকম কারণ বা কোনো রকম গুরুত্ব নেই। তবে আগামী সোমবার রয়েছে তারা এই মামলার পরবর্তী শুনানি, সেক্ষেত্রে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বিশেষ বেঞ্চ, 5 বিচারপতির যে বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চের তরফ থেকে কি নির্দেশ উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে পাশাপাশি সেদিনকে আরও একটি যে মামলার শুনানি রয়েছে তা হলো রাজ্যের তরফ থেকে দায়ের করা যে এসএলপি, সেই এসএলপিরও শুনানির সম্ভাবনা রয়েছে সোমবারই।
তনয়া। একেবারেই তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে অনেক অনেক ধন্যবাদ জানাবো প্রিয়াঙ্কা তোমার, এবং একই সঙ্গে সিপিএমের সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও ছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানাবো তাকেও। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি কি জানাচ্ছেন শোনাই। সুপ্রিম কোর্টের রায় এ বিষয়ে তো আমাদের কারো কিছু বলার নেই, কিন্তু যে অভিযোগটা উঠেছে যে একজন বিচারপতি অন্য একজন বিচারপতির কাছে গিয়ে বলেছে যে অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ার আছে, তার বিরুদ্ধে সব কিছু করা যাবে না, তো উলঙ্গ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো। মানে বিচারপতিদেরকেও এইভাবে যদি ব্যবহার করা হয়, চোর তার পলিটিক্যাল কেরিয়ার কি? যার বিরুদ্ধে চুরির অভিযোগ, ডাকাতির অভিযোগ, তার পলিটিক্যাল কেরিয়ার রক্ষা করার জন্য একজন জাজ গিয়ে অন্য জাজকে বলছেন, এটা যদি বাস্তবিকতা হয় তাহলে বাংলার বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে, আস্থাই থাকবে না। এবং জাস্টিস গাঙ্গুলি তার অর্ডারে লিখেছেন এই সমস্ত কথা, অবজারভেশনে বলেছেন, কিন্তু চারটিখানি কথা না। তো পরিষ্কার বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মোল্ড করার চেষ্টা করে। অর্থাৎ বাংলাতে মানুষ বিচার পায় না কিছু কিছু বিচারপতির কাছ থেকে, এখন সেগুলো সামনে আসে।